আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চোখে যা দেখি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। অনেকদিন পরে আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের হাজির হয়েছি। সেই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা আমার চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যাদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন। ভিডিওটি দীর্ঘায়িত করব না, চলে আসে মূল আলোচনায়। তার আগে সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা। আরেকটি কথা, যারা আমাকে অনেক মেসেজ করেছেন যে ভাই আপনি কি ইতালি চলে গিয়েছেন বা আপনার ভিসা হয়ে গিয়েছে বা আপনি কি আবার পুনরায় যে যে জায়গায় জব করতেন সে জায়গায় ব্যাক করেছেন কিনা, মানে সৌদি আরবে ব্যাক করেছেন কিনা জানতে চাইছেন, তাদের উদ্দেশ্যে বলি ভাই আমি এখনও বাংলাদেশে আছি। কোনো প্রকার ভিসা হয়নি আমার ইতালির জন্য, বা আমি এখন ইতালি যাইনি, বা আমি এখন সৌদি আরব যাইনি। আমি এখনও আপনাদের মতো ভুক্তভোগী হয়ে বসে আছি। তো যাই হোক, চলেন আমরা যেই কারণে আজকে আমি ভিডিও করতে আসছি। আসলে এই গত প্রায় 2 মাস যাবৎ আমি একটু ব্যস্ত ছিলাম আমার মাকে নিয়ে। আমি ওমরা হজ করতে গিয়েছিলাম সৌদি আরবে। অনেকেই জানেন আমি 2-3টা লাইভ ভিডিও করেছিলাম সৌদি আরব থেকে, এবং ইতালি ভুক্তভোগী যারা আছেন বা আমরা যারা এখনও অপেক্ষায় আছি একটা ফলাফল আশা করছি, তাদের প্রত্যেকের জন্য আমি সেখানে দোয়া করেছি। দেখেন, আমরা বাংলাদেশে যত সর্বোচ্চ স্থান আছে সম্পূর্ণ স্থান কিন্তু আমরা শেষ করে ফেলেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সচিবালয়, তারপর হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কার্যালয় পর্যন্ত আমরা স্মারকলিপি দিয়েছি। বা আমরা দেখেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা কয়েকবার মিটিং করেছি, কয়েকবার বসেছি। ইভেন আমরা দুইটা কি তিনটা আমরা মানববন্ধনও করেছিলাম। আমাদের অ্যাম্বাসেডর আমাদেরকে বিভিন্ন আশ্বাস দিয়েছিল, কিন্তু কোনো ধরনের এখন পর্যন্ত সেই আশ্বাসে কোনো ফসল আমরা দেখিনি, মানে আমরা কোনো ফল পাইনি। আমরা এখনও ভুক্তভোগী হয়ে আছি 2022 সাল থেকে শুরু করে এখন অবধি। 2025 সালে কিন্তু এখন নলস্থ ওটা শুরু করছে, এবং তারাও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিবে। তো চিন্তা করেন, প্রায় 2 বছরের উপরে একটা জার্নি আমরা এখনও বসে আছি। তো যাই হোক, কোনো প্রকার কোনো ধরনের আমরা এখন পর্যন্ত ফল পাই নাই বিভিন্ন স্তরে যেও। তো তাই ওমরাজে যেহেতু গিয়েছি মাকে নিয়ে, একটা সুযোগ হয়েছে। তো চিন্তা করলাম যে আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করি বা আমার নিজের জন্য দোয়া করি। তো আমি চেষ্টা করেছি, আপনারা যে ভিডিওগুলো দেখেছেন কি জানি না, যদি দেখে না থাকেন তাহলে যে ভিডিওগুলো আছে দেখে নেবেন। সেখানে আমি চেষ্টা করেছি আল্লাহ তাআলার কাছে, যেখানে আমরা যারা মুসলিম আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদের মানে সৃষ্টিকর্তা এবং পালনকর্তা, ওনার কাছে আমাদের সকল চাওয়া পাওয়া, এবং উনিই পারে সব কিছু ঠিক করে দিতে। সেই লক্ষ্যে ওনার কাছেই গিয়েছি, কাবাগরে গিয়েছি, এবং সেখানে আল্লাহর কাছে চেয়েছি যাতে করে আমাদের সকল ইতালি ভুক্তভোগীর ভিসা এটার একটা ফলাফল দিয়ে দেয়, বা আবেদনের একটি ফলাফল দেয়, একটা নিষ্পত্তি করে দেয়। আচ্ছা, মেন কথায় আসি। মেন কথা হচ্ছে গিয়ে গত 2-3 দিন বা আজকে আমরা দেখেছি কিছু পরিমাণ ভিসা হতে। ওয়ার্ক ভিসা ধরেন অ্যাভারেজে 5টা-10টা, ধরলাম 20টার মতো হচ্ছে সিলেট, চিটাগং, ঢাকা মিলিয়ে। তবে ফ্যামিলি ভিসা মোটামুটি হচ্ছে, এটা খোঁজ পাওয়া গেছে আজকেও মোটামুটি প্রায় 30-40টার মতো ফ্যামিলি হয়েছে। আচ্ছা, ওদের অ্যাম্বাসিডার কথা হচ্ছে কি দৈনিক 100 টাকার ভিসা দিবে, যেটা আমাদের এই আমরা একটা ভয়েস ভাইরাল হয়েছে। আমাদের যে একজন ভুক্তভোগী আছে অপু, উনি আমাদের যে ইউরোপের কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলাম, ওনার সাথে কথা বলেছেন, বা শফিকুল আলম ওনার নাম। যাই হোক, ওনার সাথে কথা বলেছিলেন, সেখানে বলেছিলেন যে প্রতিদিন 100 করে দেওয়ার কথা। তো স্যার আপনাকে উদ্দেশ্য বলি, আপনি যদি ভিডিওটি দেখেন বা কেউ যে ভিডিওটি ওনাকে দেয়, যে 100 করে যদি দেয় স্যার, আমাদের 40 থেকে 50 হাজারের ভুক্তভোগী, আমার ফ্যামিলি সাথে সহকারে যদি ধরি আমরা প্রায় আমাদের 60-70 হাজারের মতো আমাদের ভুক্তভোগী আমরা বসে আছি। আমরা পাসপোর্ট রিটার্ন নিয়ে এসেছি অনেক, প্রায় 3-4 হাজার মতো পাসপোর্ট রিটার্নও পাইনি। তো যাই হোক, যারা আমরা পাসপোর্ট রিটার্ন নিয়ে বসে আছি বা আমরা এখন আবেদন করে বসে আছি, আমাদের যদি 100টা করে প্রতিদিন নিষ্পত্তি করে বা ভিসা দেয় ফ্যামিলি এবং ওয়ার্ক ভিসা মিলিয়ে, তাহলে চিন্তা করেন যে কত বছর লাগতে পারে। এখন 2025 সাল, তারপর 2026 সাল, 27 সাল, 28 সাল পর্যন্ত সম্ভবত ইতালির সরকার যে ফ্লুসি যে ডিক্রি ঘোষণা দিয়েছে সেগুলো মানে কার্যকর রাখবে। তা আমার কাছে মনে হয় সেই ফ্লুসি কার্যকর পর্যন্ত তাদের যেই মানে লক্ষ্য, সেই লক্ষ্য পার করে যাবে। আমাদের এই বর্তমানে 2022, 23, 24 এই সালগুলোতে যারা পাসপোর্ট জমা দিয়েছি বা আমরা স্ক্যান কপি জমা দিয়েছি বা এখনও আমরা নুরস্তা নিয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য বসে আছি, তাদের লেগে যাবে। তাহলে এটা এইভাবে কি আমরা 4-5 বছর কি আমরা আমাদের পরিবার নিয়ে বা আমাদের লাইফটাকে নিয়ে আমরা বসে থাকতে পারবো? আমাদের একটা নিষ্পত্তি দরকার। আপনারা সবাই জানেন যে আমরা কিছু টাকার অঙ্কের বিনিময়ে আমরা একটা মাধ্যমের সাহায্যে ইতালিতে আমরা আবেদন করেছি। ইতালি সরকার একটা অপশন রাখতে পারতো সরাসরি, যে আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স দিয়ে আপনারা আবেদন করবেন। আবেদন করার প্রেক্ষিতে যদি মালিক মনে করে যে আপনাকে নেওয়া যায়, তখন মালিক আপনাকে বাছাই করে মালিক আপনার জন্য আবেদন করবে। এই ধরনের অপশন রাখতো কোনো মাধ্যম ছাড়া। একটা সিস্টেম করে দিয়েছে যে ইতালিতে অবস্থিত ব্যক্তির মাধ্যমে কেন করতে হবে। কারণ আমরা তো আর ইতালিয়ান মালিক চিনি না বা কোন জায়গায় ভ্যাকেন্সি আছে সেটা জানি না। যদি অনলাইনে এই ধরনের সার্কুলার দিয়ে দিত, বিভিন্ন ক্যাটাগরি দিয়ে, বিভিন্ন দিয়ে, বিভিন্ন মানে প্রভিন্সিয়াল যেগুলো বলি বা স্টেট যেগুলো বলি, নাপোলি বলি বা মিলানো বলি,
বা অন্যান্য যে জায়গাগুলো আছে এখন আপাতত মাথায় আসতেছে না, বা রোম বলি, ঠিক আছে, ভ্যানিস বলি, বা আপনার বিভিন্ন যেই গুরুত্বপূর্ণ জায়গা আছে, সিটি আছে আমাদের, যেরকম বিভাগ আছে ঢাকা, সিলেট, চিটাগং, রাজশাহী, এই ধরনের যে বিভাগগুলো আছে আমাদের, ঠিক আছে, এই বিভাগের মতো ওদের একটা বিভাগ করতো, মানে অ্যাপ্লাই করার সুযোগ দিত যে এই বিভাগে এতজন কোটা আছে, এই সেক্টরে এতজন কর্মী নিতে পারবে এই মালিকগুলা, আপনারা আবেদন করেন। আর এটা না করে কি করলো কি, একটা আমাদের যারা পরিচিত মানে ইতালিতে আছেন তাদের মাধ্যমে আবেদন করে একটা অপশন করে দিয়েছে। তো আমাদের সব জায়গায় তো দালাল থাকে, সব জায়গায় আছে, তো সেখানেও একটা দালালের সুযোগ নিচ্ছে একটা এই ফাঁকের কারণে। আশা করি মানে আমাদের যে কূটনৈতিক ব্যক্তিরা আছে না, আমাদের যে ভিডিওটি দেখেন, তো আপনারা অবশ্যই পরবর্তীতে ইতালিয়ার সাথে যে আপনাদের চুক্তি থাকবে বা আপনাদের বন্ধু রাষ্ট্র হিসাবে যেই যেই আদান প্রদানগুলো হয়, সেখানে আপনারা অবশ্যই আলোচনা করবেন যে আসলে এই ফ্লুসি সিস্টেমটাকে যদি আমাদের মানে সব দেশের জন্য হোক বা আমাদের দেশের জন্য হোক একটা একটা সিস্টেম করে দেয় যে এইভাবে আবেদন করা যাবে। এখন বর্তমান যে সিস্টেমটা আছে এখানে আপনার দালাল থাকবেই, কারণ আমরা তো আর জানি না, আমার যে নিকটবর্তী ব্যক্তিটাকে আমরা চিনি খুব মানে আপন ভাবি, সেই যে দালাল না সেটা তো আমরা বলতে পারি না, কারণ একটা কাজকর্ম করার পরে বোঝা যায় সে দালাল কি দালাল না। কারণ আমরা এখানে অর্থ বিনিময় যখন চলে যায় তখন এখানে লাভ লস চলে আসে। আজকে যদি অর্থ বিনিময় না হইতো, যেই পরিমাণ ফি মানে 16 ইউরো দিয়ে যে আবেদন করার যে সিস্টেমটা যদি আমরা যদি সত্যি হইতো, তাহলে আমরা কিন্তু কেউ মানে এতদিন অপেক্ষা করতাম না, বা আমরা মানে সৌদি আরবে চলে আসলাম, বা অন্য দেশে চলে আসলাম, বা মিডল ইস্টে চলে আসছি, বা অন্য কর্মসংস্থান ছেড়ে আমরা চলে আসছি, আমরা কিন্তু কেউ এইভাবে বসে থাকতাম না। কারণ 16 ইউরো গেছে কোনো সমস্যা নাই, 16 ইউরো না, 100 ইউরো যদি কোনো সমস্যা নেই, 300 ইউরো সমস্যা নেই, 500 ইউরো সমস্যা নাই। কিন্তু আমাদের কাছ থেকে এই নুলুস্তা কপি দিয়ে আপনার 10 লাখ, 8 লাখ, 15 লাখ অনেক টাকা নিয়ে গিয়েছে, আমরা এটা প্রত্যেকেই জানি। তো আমার এতগুলো কথার মেন কারণ হচ্ছে কি, একটা জিনিস একটা সিস্টেম করে দেখ যাতে করে দালাল চক্র আমাদের কাছ থেকে কোনো ধরনের টাকা নিতে না পারে। ইতালি সরকার যে ফ্লুসি দিয়ে থাকে, এই ফ্লুসির কিছু সূক্ষ্ম ফাঁক ফোকরের কারণে দালালরা কিন্তু সুযোগগুলো নিয়ে আমাদের মতো ভুক্তভোগী যারা আছে আমাদের সর্বনাশ করে দিচ্ছে। দেখুন, আমরা বিগত সময়ে কয়েক দফায় আমরা মানববন্ধন বলি বা অবস্থান কর্মসূচি বলি, বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি, প্রধান উপদেষ্টা কার্যালয় স্মারকলিপি দিয়েছি, আমাদের বর্তমানে যে ছাত্র সমন্বয়ক আছে সাজিদ আলম, হাসনাত আবদুল্লাহ, তারপরে বিপিন নূর, তারপর হচ্ছে কি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের সচিবালয় বা বিভিন্ন সচিবের কাছে বিভিন্ন যারা কূটনৈতিক ব্যক্তি আছে এবং শক্তিশালী ব্যক্তি আছে বর্তমান সময়ের, আমরা প্রত্যেকের কাছে কিন্তু স্মারকলিপি দিয়েছি, আমাদের দাবি দেওয়া গেলেন যে আমাদের সমস্যাগুলো সেগুলো তুলে ধরেছি। আমাদের বিগত সময়ে অনেক সাংবাদিকরাও কিন্তু আমাদের আলাদা আলাদা করে ইন্টারভিউ নিয়েছে, আমাদের ভুক্তভোগীর ইন্টারভিউ নিয়েছে যে আসলে কী সমস্যার কারণে আমরা এতদিন আটকে আছি। আমরা বিভিন্ন সমস্যা তুলে ধরেছি, বিএফএসের দুর্নীতি বা অ্যাম্বাসি কিছু কর্মকর্তা দুর্নীতির সাথে যোগসাজ আছে, এসব বিষয় নিয়ে আমরা কয়েকবার আমরা এটার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। আমরা ভুক্তভোগীরা মানে সাধারণ যে আমরা ভিসা প্রার্থী বা আমরা আবেদন করেছি, আমরা কিন্তু অনেকবার জানিয়েছি, কিন্তু কোনো ধরনের শুরু বা সলভ হয়নি। আমাদের বিগত আমরা জানি 8ই অক্টোবর 2024 সালের আমাদের কিছু ভুক্তভোগী ভাইয়েরা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তৈয়দ হোসেন স্যার, ওনার সাথে দেখা করে ওনাকে সম্পূর্ণ কিছু খুলে বলেছেন। উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে অ্যাম্বাসেডর নাকি বলেছে যে ডিসেম্বর 2024 নাগাদ 20,000 পাসপোর্ট ক্লিয়ার হয়ে এসেছে রুম সিটি থেকে, এবং সেগুলো 2024 সালের ডিসেম্বরের মধ্যে তারা ক্লিয়ার করে দেবে। আর বাকি যে 30-40 হাজার আটকা আছে সেগুলো 2025 সালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে তারা ক্লিয়ার করে দেবে। কিন্তু ওনার আশ্বাসের ঠিক 7 দিন পরেই আমরা দেখলাম যে নতুন একটা আইন দিয়েছে, মানে ইতালি সরকার আইন গঠন করে সেটা বলেছে যে এখন পর্যন্ত মানে ওই দিন মানে 16ই অক্টোবর, মানে এটা সম্ভবত আইনটা হয়েছে 11ই অক্টোবর পর্যন্ত যত আবেদন জমা পড়েছে মানে ইতালি ভিসা পাওয়ার জন্য, প্রত্যেকটা আবেদন আবার পুঙ্খানুপুঙ্খভাবে ইতালিতে প্রেরণ করা হবে। সেগুলা এক এক করে বিভিন্ন ফেপুত্তরা এগুলা চেক করবে, প্রভিন্সিয়াল থেকে চেক করা হবে। যে সুই নামে একটা সংস্থা, ইমিগ্রেশন অফিস, তারা চেক করে যদি দেখে যে আমাদের নুলস্থা অরিজিনাল, তাহলে আমাদেরকে ভিসা দিবে। এই একটা কারণ দেখে তারা আমাদের ভিসা স্থগিত করে দিয়ে আমাদের কি করলো কি, এই ডিসেম্বর পর্যন্ত 2024 যেখানে আমাদের ভিসাতে পাসপোর্টের সমাধান দেওয়ার কথা সেটা না দিয়ে আমাদেরকে পাসপোর্ট ক্লিয়ার করে দেয়, রিটার্ন দিয়ে দেয় পাসপোর্ট না, আমাদের আবেদনটি অসম্পূর্ণ রেখে তারা আমাদের পাসপোর্টটি ক্লিয়ার করে দেয়। কিন্তু এই পাসপোর্টে আমরা কি করব? পাসপোর্টটা আমরা যারা প্রবাস থেকে চলে এসেছি 10 থেকে 15 হাজার প্রবাসী, তারা তো ভিসা ক্যান্সেল হয়ে গেছে, কারণ তারা 10 মাস, 12 মাস, 14 মাস তখনকার সময়। এখনকার সময় আমাদের 18, 19 মাস, 20 মাস হয়ে গেছে, আমরা এখন পর্যন্ত কোনো নিষ্পত্তি পাচ্ছি না। তো পাসপোর্ট তো আমরা আলমারিতে রেখে দিলাম, আমাদেরকে 2 মাস লাগে পাসপোর্ট রিটার্ন না দিয়ে আমাদের যেই আবেদনের নিষ্পত্তি করে দিত,
একটা ফলাফল দিয়ে দিত, বিষয় হলে বিষয় রিজেক্ট হলে রিজেক্ট। তা না করে তারা আমাদের পাসওয়ার্ড রিটার্ন করে দিল। এখন তারা বলতেছে তারা মাফিয়া চক্র খুঁজতেছে, তাদের ধরতেছে এবং কোনগুলো অরিজিনাল সেগুলো বের করতেছে। কেন ভাই, তাদের সিস্টেমই তো আছে, কম্পিউটার দিলেই তো হয় প্রোটোকল নাম্বার যে এইটা তো কতজন আবেদন করেছে এক প্রোটোকল নাম্বার দিয়ে, 10 জন 20 জন, তাহলে 10 জন 20 জন সিলেক্ট করে এদেরকে ইয়ে করা হোক, আসলে কার্ডটা অরিজিনাল কার্ডটা ডুপ্লিকেট। এগুলো করতে কি এতদিন লাগে? যাই হোক, আমরা বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়ে আমরা কোনো কিছু পাইনি, আমরা তো আশার বাণী পেয়েছি। আমাদের পক্ষ থেকে কিছু প্রতিনিধি যখন কোনো কূটনৈতিক ব্যক্তির কাছে যায় তখন তার আশ্বাস দেয় যে আমরা দেখতেছি, কূটনৈতিকভাবে আমরা চেষ্টা করতেছি কিছু করার জন্য। কিন্তু সেই আশ্বাসগুলা আমরা কিন্তু এসে আমাদের সহযোদ্ধা ভাইরা আছে তাদেরকে আমরা জানাই, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আমরা জানাই বা আমরা মেসেঞ্জারে জানাই, বিভিন্ন পার্সোনালভাবে জানাই যে আমাদেরকে এই আশ্বাস দিচ্ছি, তোমরা এই কিন্তু অপেক্ষা করো। এটা করতে 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 আমাদের দিবস শেষ হয়ে গেছে, আমরা আর পারতেছি না। আমরা বিগত 8 অক্টোবর যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন ভিসা ক্লিয়ার হবে এবং সবগুলো ক্লিয়ার করে দিবে আস্তে আস্তে, সেই আশ্বাসে আমরা এতদিন চুপ ছিলাম। এখন আমরা এই মাসের 16ই মার্চ 2025 জাতীয় প্রেস ক্লাবে আমাদের কিছু সহযোদ্ধা ভাইরা মিলে আমরা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছি, যেখানে আমাদের গত 2 বছরের যে সমস্যাগুলো আছে ইতালিয়া ভিসা আবেদন করে, সেই সমস্যাগুলো আমাদের জাতির কাছে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নজরে আনার জন্য আমরা সম্মেলনটি রেখেছি। এখানে কোনো রাজনৈতিক দল না, এখানে কোনো মানে আপনার এই দালালের পক্ষ থেকে না, আমরা ভুক্তভোগীর পক্ষ থেকে আমরা এটা করার চেষ্টা করতেছি। এবং হাজার হাজার ভুক্তভোগী আমাদেরকে সায় দিয়েছে, আমাদেরকে মতামত দিয়েছে যে আপনারা এইভাবে করতে পারেন। এবং যারা এখন বাকি আছে মতামত দেওয়া, আপনি নিজেকে ভুক্তভোগী মনে করেন, দালাল না, তারা আমাদেরকে মতামত জানাতে পারেন, বা যেসব সমন্বয়কারী ভাইরা এই আয়োজনটা করতেছে তাদেরকে মতামত দেন, তাদেরকে জানান ভাই এইভাবে করলে ভালো হবে। কারণ বিগত সময় অনেকগুলো আমরা আন্দোলন করেছি, মানববন্ধন করেছি, সেখানে কিন্তু অনেক দালাল চক্র আমাদের টুকিটাকির কথাবার্তাকে নিয়ে বিভিন্ন ধরনের এটাকে বিশৃঙ্খল করার চেষ্টা করছে, এইবারও করার চেষ্টা করবে এবং করতেছে অলরেডি। তো যাতে করে সুন্দর একটা সম্মেলন হয়, সেই লক্ষ্যে কী করণীয়, কী করা যেতে পারে, সেই বিষয়গুলো আপনারা বিভিন্ন মেসেঞ্জারে বা বিভিন্ন মেল করে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা গিয়ে ফেসবুক গ্রুপে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে বা কমেন্ট করে আমাদেরকে জানান, বা যেসব ভাইরা একদম জড়িত আছে আপনার এই সম্মেলনের সাথে তাদেরকে জানান। এবং আপনাদের মধ্যে যদি কেউ যদি ভালো কিছু বলতে পারেন, ভালো কিছু মানে সুন্দর গোছিয়ে কথা বলতে পারেন, আপনারাও আসেন, এসে আমাদের সাথে যুক্ত হন। কারণ আজকে মানে বিগত সময়ে যে আন্দোলনগুলো হয়েছে এখানে অনেকেই অনেক ভুল ধরেছি, এইভাবে করলে ভালো হইতো, ওইভাবে করলে ভালো হইতো, এই ভুলগুলো পরে না ধরে আগে আসেন, আগে এসে আমাদেরকে শুধরান। এবং আমরা যাতে সুন্দর একটা সম্মেলন করে আমরা আমাদের কূটনৈতিক ব্যক্তি থেকে বুঝতে সক্ষম হই যে আমরা কতটা অসহায় হয়ে আছি, কতটা কষ্টে আছি। বিগত সময় আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আমাদের প্রতিনিধিকে দেখা করে দিবে আমাদের এই দুঃখ কষ্টগুলো, মানে আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো মানে শোনানোর জন্য। এই জন্য আমাদের কিছু সমন্বয় বাইকে কিন্তু পাসপোর্ট নাম্বার, প্রোটোকল নাম্বার, বিভিন্ন ঠিকানা, অ্যাড্রেস, এভরিথিং A to Z নাম্বার নিয়েও কিন্তু আমাদেরকে দেখা করায় নেই। গত কয়েকদিন আগে 26শে ফেব্রুয়ারি আমাদের একটা প্রতিনিধি দল আবার গিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সেখানে যে তাদের সকল বায়োডাটা সকল ঠিকানা দিয়ে এসেছে একটা উদ্দেশ্যে, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে দেওয়ার জন্য। কিন্তু এই জিনিসটাকে পুঁজি করে আমাদের কিছু দালাল চক্র বা কিছু কুচক্র লোক, তারা আমাদের সাধারণ ভুক্তভোগীকে অন্যদিকে মোটিভ করানোর জন্য যে যেসব সমন্বয়কারী এইসব প্রোটোকল নাম্বার দিয়েছে তারা পার্সোনালি ভিসা পাওয়ার জন্য তদবির করে এসেছে। আরে ভাই, যদি তদবির করা যায় তাহলে আপনারা বসে আছেন কেন? আপনার দালাল চক্ররা, আপনার কুচক্ররা বসেছেন কেন? আপনাদের যেসব নূরস্তে আটকে আছে, যারা ব্যবসা করেছেন, বিজনেস করেছেন, তারাও পার্সোনালিভাবে যে দিয়ে আসেন না, দেখেন আপনাদের ভিসা হয় কি না। যারা ভালো কাজ করে আমাদের এই সমাজে, তারা ভালোকে ভালো বলতে পারে না, তারা খারাপ বলে। কারণ আমাদের সমাজে মানে খারাপ সংখ্যা বেশি, আর এই খারাপ সংখ্যাগুলো চাই হচ্ছে কি ভালো কাজ না হোক। দালালরা চায় যে এই ভুক্তভোগী হয়ে থাকুক, তারা যেন ভালো কিছু না করে। তো আমরা যারা এই হিসেব নিয়ে কাজ করি, বা আমরা যারা ভুক্তভোগী হয়ে কাজ করি, বা আমরা নিজের জন্য কাজ করি, আমরা কোনো দালালের কথা শুনে বা কোনো দুষ্কৃতিকারীর কথা শুনে আমরা থেমে থাকবো না। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাব আমাদের মাননীয় উপদেষ্টার সাথে দেখা করার জন্য, অথবা আমাদের যে সমস্যা আছে সেটা জাতিকে তুলে ধরার জন্য, কীভাবে খুব তাড়াতাড়ি এটা নিরসন করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করেই যাব। আমরা কারো পকেটে টাকা খরচ করে করি না, কারো দালালি নিয়ে কাজ করি না। আমরা আমাদের নিজেদের উদ্যোগে, নিজেদের চেষ্টায় আমাদের নিজেদের সমস্যার সমাধান করার জন্য আমরা কষ্ট করি। হাজার হাজার ভুক্তভোগী নিজের সমস্যা নিয়ে কাজ করে, কোনো দালাল কথা শুনে তারা আন্দোলন মিছিলে যায় না, মিটিংয়ে যায় না, সংবাদ সম্মেলনে যায় না। ভুক্তভোগীরা তাদের সমস্যা জানে, তাদের কী করতে হবে সেটা জানে, সেই জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। এটা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, সেটা 16 তারিখে পরে বলা যাবে।
আগে আমরা কিভাবে বলবো এটা করলে খারাপ হবে, এটা করলে এই হবে সেই হবে? আমরা তো কোনো অ্যাম্বাসির বিপক্ষে কথা বলতেছি না, আমরা কোনো বিএমসির বিপক্ষে কথা বলতেছি না। আমাদের সমস্যাগুলো আমরা তুলে ধরতে চাচ্ছি। এটাকে আমরা এই স্বাধীন দেশে আমরা পারবো না? কেন দালালরা আমাদের বাধা দিবে? কেন যারা ভালো কাজ করতে যাবে তাদেরকে খারাপ বানাবে, তাদের বাবা মাকে বা তাদের পরিবারকে, তাদেরকে সোশ্যালি আনসোশ্যালি ফোনে বা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ভয়ের আকারে থ্রেট দিবে? তো এইসব বিষয়গুলা যারা থ্রেট খাচ্ছেন, যারা কষ্ট করতেছেন, তারা একটা ফাইল করে রাখতেছে, কারণ সামনে এগুলো লাগতে পারে কাজে। সো দয়া করে যারা ভুক্তভোগীরা আছেন তারা কোনো দালালের কথা না শুনে, কোনো দুষ্কৃতিকারীর কথা না শুনে, আমি একজন ভুক্তভোগী হিসাবে যত ভুক্তভোগী আছে তাদেরকে আমি আহ্বান জানাবো 16 মার্চ 2025 সাল জাতীয় প্রেস ক্লাবে সকাল 10 ঘটিকায় আপনারা চলে আসবেন। আপনাদের আমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য কি করা যেতে পারে সাংবাদিকদের সামনে তুলে ধরবেন। আরেকটা কথা, খুবই ইম্পর্টেন্ট কথা, বিগত সময়ে যে মানববন্ধনগুলো হয়েছিল বিভিন্ন জনের আলাদা আলাদা বা বিভিন্ন দালাল আলাদা আলাদাভাবে মানুষকে ভুক্তভোগীদেরকে ব্রেন ওয়াশ করে তাদেরকে দিয়ে খারাপ খারাপ কথা বলিয়েছে, যেগুলো অযৌক্তিক, সেগুলো বলে আমাদের অনেক আরও সমস্যাটাকে আরও ক্রিটিক্যাল করে দিয়েছে। এবারও এই দালাল চক্র চাইবে যে কিছু ভুক্তভোগীকে অসহায় সহজ মানুষকে সিলেক্ট করে তাদেরকে ভুল মোটিভ দিয়ে বিভিন্ন ইউটিউবের কাছে বা বিভিন্ন সাংবাদিকদের কাছে বিভিন্ন নেগেটিভ কথা উপস্থাপন করার জন্য চেষ্টা করবে, যাতে করে আমাদের শান্তিপূর্ণ সম্মেলনটি যে উদ্দেশ্যে আমরা করবো সেই উদ্দেশ্য হাসিল না হয়। দয়া করে এই ধরনের কারো পায়ে কারো কুচক্রে পড়বেন না। আর একটা কথা হচ্ছে গিয়ে, যারা এই 16 তারিখে কথা বলবে তাদেরকে আমরা সিলেক্ট করতেছি আমাদের ভুক্তভোগীর পক্ষ থেকে। আবারও বলতেছি, আপনাদের মধ্যে কেউ যদি ভালো বলতে পারেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, বা যেসব সমন্বয়কারীরা এসব কাজ করতেছে, কষ্ট করতেছে, তাদের সাথে যোগাযোগ করেন, তাহলে আপনাকেও সেই দলে যুক্ত করা হবে যদি আপনি ভালো বলতে পারেন এবং সুন্দর করে খুশি কথা বলতে পারেন এবং সমস্যাগুলো সব ডিটেলস আপনি জানেন A to Z। তাহলে আশা করি কোনো দুষ্কৃতিকারী আমাদের এখানে ঢুকে বিভিন্ন বাইট টাইট দিয়ে, বিভিন্ন ইন্টারভিউ দিয়ে আমাদেরকে অন্যদিকে অন্য পথে নিয়ে যেতে পারবে না। সো সবাই মিলে করি কাজ, হাইজিদিন আইরাজ। আশা করি আমাদের ভালো কিছু সমাধান হবে, আমাদের কূটনৈতিক ব্যক্তিরা আমাদের সমস্যাগুলো বুঝতে পারবে এবং তারাও আরও জোরালোভাবে, এখন উদ্যোগ নিয়েছে, আরও জোরালোভাবে তারা দ্বিগুণ আকারে, 3 গুণ আকারে, 4 গুণ আকারে তারা আরও উদ্যোগ নিবে যে কীভাবে খুব তাড়াতাড়ি অ্যাম্বাসেডারের সাথে বসে বা মেলোনি সরকারের সাথে বসে বা ইতালি গভর্নমেন্ট যে পররাষ্ট্র তাদের সাথে বসে। কিছু থেকে আপনারা দেখেছি মারিয়া ত্রিপতি নামে একজন ভাইস মন্ত্রী এসেছিলেন আমাদের বাংলাদেশে, নিশ্চয়ই উনিও কিছু একটা বার্তা দিয়ে গেছেন। ওনার সাথে যোগাযোগ করে, বিভিন্ন মাধ্যমের সাথে যোগাযোগ করে আমাদের এই ভুক্তভোগীদেরকে 40,000 50,000 ভুক্তভোগীদেরকে খুবই তাড়াতাড়ি এই যোজক থেকে উদ্ধার করবে। আশা করি আমরা সফল হব। একতাই বল, আসেন সবাই একসাথে কাজ করি। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, ভুলভ্রান্তি কিছু বলে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আর আমার কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কী ধরনের সম্মেলন চান, অবশ্যই জানাবেন। আর যাদের কাছে আমার এই ভিডিও ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনাদের ভুক্তভোগীরা যাতে সবাই আসতে পারেন, আমার এই আহ্বানটি সবার কাছে পৌঁছে দেন। সবাই ভালো থাকবেন। আগামীতে ভালো কোনো সংবাদ পেলে, ভালো কোনো কিছু বলা থাকলে আবার আপনার কাছে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।